অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা প্রথম উপপাদ্য 18 থেকে প্রায় 22 পর্যন্ত উপপাদ্যগুলো করানো হয়েছে। আজকে আমরা উপপাদ্য 23, এখানে আছে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ, অথবা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এখন কথা হচ্ছে যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজটাকে বসে যখন কোনো একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থান করে তখন আমরা ওই চতুর্ভুজটাকে বলি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। যখন কি বলে যে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু যদি একটা বৃত্তের উপর অবস্থান করে তাহলে আমরা ওই চতুর্ভুজটাকে কি বলি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন আমরা একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন করলাম। এটা কি মনে করে নিলাম এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত PQRS একটা চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ যার কেন্দ্র হলো এ, অর্থাৎ এই চতুর্ভুজটা বৃত্ত অন্তর্লিখিত এই কারণে এই চতুর্ভুজের বিন্দু 4টায় কোথায় এই বৃত্তের উপরে অবস্থান করতেছে, এই জন্য এটাকে বলছে কি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। আরেক ধরনের চতুর্ভুজ বৃত্ত পরিলিখিত চতুর্ভুজ। পরিলিখিতটা কিরকম সেটা হবে একটা বৃত্ত অঙ্কন করবে এরকম, বৃত্ত অন্তর্লিখিত আর একটা হলো পরিলিখিত চতুর্ভুজ। তাহলে পরিলিখিতটা কেমন হবে, এত বড় হবে না, আর একটু ছোট করতে হবে। যদি বৃত্তের আর চতুর্ভুজের 4টা বাহু যদি এই বৃত্তকে স্পর্শ করে এরকম, তাহলে আমরা সেই চতুর্ভুজটাকে বলবো কি এইটা হবে একটা বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। অর্থাৎ এখানে BCD ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা হলো কি একটা বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। আর এটা হলো অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে, আমরা আমাদের প্রমাণ করতে হবে উপপাদ্য বলছে কি এটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ যদি হয় তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অথবা বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কি 2 সমকোণ। সম্পূরক কখনো আসে কখনো 2 সমকোণ এভাবে আসে। ঠিক আছে, তো আমরা এখন প্রমাণ করব এটা। অঙ্কন আমরা কি করব প্রমাণের জন্য আমরা সাধারণত তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে, বিশেষ নির্বাচন মনে করি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক অথবা বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। এখন এইটার বিপরীত কোণ কোনটা? এইটার বিপরীত এটা। আবার এইটার বিপরীত কোণটা? যে আমাদের দুইটা, তাই না? আর একটা কি? এই কোণটার বিপরীত এটা। এখন আমরা কি দেখাবো? এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে? তাহলে কি লিখতে পারি? PQR প্রমাণ করতে হবে কি? PQR প্লাস PSR ইকুয়াল টু কত? 2 সমকোণ। 2 সমকোণ অথবা এবং লিখি, অথবা না এবং কি QPS প্লাস QRS ইকুয়াল টু 2 সমকোণ। এখন এই প্রমাণের জন্য আমরা কি করব? অঙ্কন করব। কি করব? এখন PA অর্থাৎ প্রথম PA আর RA যোগ করব, অথবা SA এবং QA যোগ করব। তা আমরা কি করব? প্রথম PA এবং RA যোগ করে নিই। এটা অঙ্কনের জন্য করতে হয়। কখনো কখনো প্রমাণ করতে হলে অঙ্কনের দরকার হয়, কখনো অঙ্কনের প্রয়োজন হয়ও না। তা আমরা কি করবো? এখন অঙ্কন কি করব? অঙ্কনটা PA এবং RA যোগ করব। তাহলে এখানে যোগ করব কি? PA এবং RA। তাহলে কি যোগ করব? P, A এবং R, A যোগ করি। এরপর প্রমাণ। ঠিক আছে, এখন এখানে ধাপ যদি লিখি, ধাপ ছাড়া যদি আমি লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি এটা কি একটা কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপরে? এই চাপের উপরে। তাহলে আমরা লিখতে পারি চাপ PQR এর উপর, PQR এর উপর দণ্ডায়মান হচ্ছে এই কোণটা কোন চাপের উপরে? PQR চাপের উপরে। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ দণ্ডায়মান কেন্দ্রস্থটা কি? PAR কোণ। এবং বৃত্তস্থ এই চাপের উপরে কোন চাপটা কি আমাদের? PQR। তাহলে P এর উপর এর সাথে কি আছে? এই দুটা P এবং R এর সাথে S এর সংযোগ আছে, এই জন্য এটাকে আমরা বলি কি? বৃত্তস্থ কোণ। তাহলে PSR হলো কি? বৃত্তস্থ কোণ। সুতরাং PAR অর্থাৎ PSR ইকুয়াল টু হাফ PAR কোণ। কেন? বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে লিখতে হবে কি? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
ঠিক আছে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এরপর আসি আমরা পরে আবার, এখন দেখলাম কি এই চাপের উপর আমাদের একটা গেল, এই কোণটা পাইলাম, এই কোণটা কার সাথে, এইটার অর্ধেক। এখন আবার যদি উল্টোভাবে এই চাপের উপর আসি, এটা কি পিএসআর, তাহলে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, আর এটার বৃত্তস্থ কোণ এটা। কিন্তু পূর্বে আমরা কি বলছি, এটাকে পিএআর। এখন এইটাকে আমরা কিভাবে বলবো, যেহেতু এই কোণটা এবং এই কোণটা দুইটা পরস্পর 360 ডিগ্রি, এই কোণ দুইটা কি 360 ডিগ্রির জন্য, এই জন্য এই কোণটাকে এই কোণটার প্রবৃদ্ধ কোণ বলা হয়। যখন দুইটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তখন ওই কোণ দুটিকে একটিকে আরেকটির প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে আমরা কি লিখব, এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, 1 নং সমীকরণ। এরপর আবার লিখবো আবার চাপ পিএসআর, চাপ পিএসআর এর উপর দণ্ডায়মান কোণ কোণ, দণ্ডায়মান কি কেন্দ্রস্থ, পূর্বে কেন্দ্রস্থ কোণ এটাকে বলছি কি পিএআর, এইবার বলবো কি প্রবৃদ্ধ পিএআর, ঠিক আছে, প্রবৃদ্ধ পিএআর এবং বৃত্তস্থ পিকিউআর। এই চাপের উপরে এইটা হলো কি কেন্দ্রস্থ, আর এটা হলো বৃত্তস্থ পিকিউআর। সুতরাং পিকিউআর কোণ, পিকিউআর সমান কি হাফ প্রবৃদ্ধ পিএআর। ঠিক আছে, এখন বলছি যে এটা যদি এই কোণ দুটিকে যদি প্রবৃদ্ধ বলা হয়, প্রবৃদ্ধ ছাড়া এই কোণ দুটিকে 360 ডিগ্রি, অর্থাৎ শুধু একটা কোণকে প্রবৃদ্ধ বলা যায় না। প্রবৃদ্ধ যেমন কোণ 30, আমরা বলি এরকম, যেমন পূরক কোণ 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এর পূরক, ঠিক আছে, 30 ডিগ্রি এর পূরক কত ডিগ্রি বলছে, যে কোনো এই দুইটা 30 ডিগ্রি এবং 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ এই দুইটা কোণের সমষ্টিগত 90 ডিগ্রি। সিমিলারলি এখানেও পিকিউআর আর এইটা পিএআর এবং তার প্রবৃদ্ধ পিআর, এই দুইটা মিললে কত হবে, 2 আর 4 সমকোণ। কয় সমকোণ, 4 সমকোণ। এখন আমরা এটাকে 2 নং সমীকরণ দিই, এই 1 নং এবং 2 নং যোগ করি। 1 নং এবং 2 নং কি করব, যোগ করব। এক নং ও 2 নং যোগ করে, 1 নং এ কি ছিল, 1 নং এ ছিল এই কোণটা, আর এই কোণটা এটার অর্ধেক, তাহলে পিএসআর প্লাস পিকিউআর ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু পিএআর প্লাস হাফ ইন্টু প্রবৃদ্ধ পিএআর কোণ। এখানে আমি যদি হাফ কমন নেই, তাহলে কি পাবো, পিএআর প্লাস প্রবৃদ্ধ পিএআর কোণ। এখন আমরা কি জানি যে পিএআর কোণ এবং প্রবৃদ্ধ পিএআর কোণ ইকুয়াল টু কয় সমকোণ, পিএসআর প্লাস পিকিউআর ইকুয়াল টু পেলাম কি হাফ ইন্টু পিএআর প্লাস প্রবৃদ্ধ পিএআর। কিন্তু আমাদের কি জানা আছে, বলছে পিএআর প্লাস প্রবৃদ্ধ পিএআর কোণ ইকুয়াল টু কয় সমকোণ, 4 সমকোণ। কয় সমকোণ, 4 সমকোণ। সুতরাং পিএসআর
প্লাস পি কিউ আর, পিএসআর প্লাস পি কিউ আর সমান কত? হাফ ইন্টু 4 সমকোণ, হাফ ইন্টু 4 সমকোণ, ঠিক আছে, সমকোণ। তাহলে এখন আমরা এই 2 কেটে দিলে কি হবে? 2। তাহলে সুতরাং পি কিউ আর এটা আগে লিখলাম প্লাস পিএসআর ইকুয়াল টু 2 সমকোণ। অনুরূপে এস এ এবং কিউ এ যোগ করে, এস কমা এ এবং কিউ কমা এ যোগ করে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায়? এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি প্রমাণ করতে পারবো? যে কিউপিএস প্লাস কিউআরএস ইকুয়াল টু 2 সমকোণ। যদি সম্পর্ক বলে তাহলে আমরা এখানেই বলবো সুতরাং পি কিউ এবং পিএসআর পরস্পর সম্পর্ক। যদি সম্পর্ক বলে তাহলে আমরা 2 সমকোণ বলার পর এখানে একটা ডিসিশন দেব কি? পি কিউ এবং পিএসআর পরস্পর সম্পর্ক। আর এখন আমরা কি বললাম? যে 2 সমকোণ। আবার অনুরূপে এখানে ওই রকম করে এস এবং কিউ যোগ করে প্রমাণ করা যায় যে কিউপিএস ও কিউআরএস পরস্পর সম্পর্ক, ঠিক আছে। এভাবে আমরা 23 নম্বর উপপাদ্য প্রমাণ করতে পারি। এরপর 24 নম্বর। এবার 24 নম্বর উপপাদ্য আছে কি? কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের বিন্দু 4টা সমবৃত্ত। এর অর্থ কি? যে আমার এই একটা চতুর্ভুজ আছে, তার এই কোণ এবং এই কোণের সমষ্টি যদি সম্পূরক, মানে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এবং অথবা এই কোণ এবং এই কোণ যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে বিন্দু 4টা কি হবে? সমবৃত্ত। বা সমবৃত্ত বলতে আমরা কি বুঝি? বলছি এই বিন্দু 4টাই ওই বৃত্তের উপর অবস্থান করবে। যখন কোনো বিন্দু কোনো চতুর্ভুজের বিন্দুগুলো কোথায় থাকে? বৃত্তের উপর অবস্থান করে, তখন আমরা ওই বিন্দুগুলোকে বলি কি? সমবৃত্ত বলি, ঠিক আছে। তাহলে বলছি চতুর্ভুজ এরকম যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়েই যাবে, আমাকে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ কখন যাবে? বলছে এই কোণগুলো যদি পরস্পর সম্পূরক হয়। তাহলে বিশেষ নির্বাচনটা কি ছিল আমাদের? যে এরকম মনে করি কোনো চতুর্ভুজের, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি চতুর্ভুজ, আচ্ছা, এবিসিডি একটি চতুর্ভুজ যার বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ, এবং এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। যেহেতু সম্পর্ক মানে তাদের বিপরীত কোণগুলোর 2 সমকোণ, প্রমাণ করতে হবে যে এবিসি ও ডি বিন্দু 4টি সমবৃত্ত বলতে বোঝায় যে এরকমই বিন্দু 4টা একটা বৃত্তের উপরে অবস্থান করে। তাহলে বলছে আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করব যে এই 3টা, যেহেতু একটা বলছে যদি 3টা বিন্দু সমরেখ না হয়, এরকম 3টা বিন্দু যদি একই রেখায় না হয়, তাহলে বলছে এদের দিয়ে কেবলমাত্র একটা বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে বলছে আমরা কি করবো? 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, কল্পনা করব। অর্থাৎ এটা একটা প্রমাণ যে আমরা ধরে নিয়েছি যে এটা হবে না, তাই না? মনে করে নিলাম যে এটা বৃত্তটার উপরে, এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থান করবে না, এই জন্য আমরা একটা বৃত্ত আগে একটা
অর্থাৎ বৃত্ত অঙ্কন করব যা ওই 3টা বিন্দু দিয়ে যাবে, আর একটা বিন্দু দিয়ে যাবে না, এরকম একটা বৃত্ত অঙ্কন করব। চতুর্থ বিন্দুটা এই বৃত্তের উপরে নাই, এরকম একটা আমরা চিন্তা করবো আর কি। তাহলে আমরা কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তারপর একটা চতুর্ভুজ এঁকে নিই। সেই চতুর্ভুজটার বিপরীত কোণগুলো পরস্পর 2 সমকোণ। বিপরীত কোণগুলো আমি কি করলাম যে এখানে এ বি ডি এই 3টা বিন্দু সমরেখ মনে না করে একটা বৃত্ত অঙ্কন করলাম, যা কি করলো যে সে সি বিন্দুরা বৃত্তের উপর নেয়, মনে করে নিলাম সি বিন্দুরা বৃত্তের বাইরে। এইরকম একটা চিন্তা থেকে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অঙ্কন। অঙ্কনটা কি, এটা দিয়ে ও, আচ্ছা মনে করি এবিডি বিন্দু, অর্থাৎ এবিডি বিন্দুগুলো সমরেখ নয়। মনে করি এবিডি বিন্দুগুলো, এবিডি বিন্দু 3টি চতুর্ভুজের শীর্ষবিন্দু হলে তো বিন্দু 3টা সমরেখ হবেই না, তাই বিন্দু 3টা কি সমরেখ না। তাহলে আমরা কি করব, এই বিন্দু এ বি ডি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এ বি ডি, যেহেতু 3টা বিন্দু সমরেখ না, তাহলে সমরেখ না হলে কি করা যাবে, বলছে তারা এই 3টা বিন্দু দিয়ে কেবল এবং কেবলমাত্র একটা বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে আমরা এ বি ডি বিন্দু দিয়ে কি করব, একটা বৃত্ত অঙ্কন করি। এ বি ডি বিন্দু ত্রয় দ্বারা বিন্দু দিয়ে যায়, আচ্ছা এবিডি বিন্দু 3টি দিয়ে যায়, এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। বিন্দু 3টি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি, যা সিডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে, যা সিডি রেখাকে মানে সিডি কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব, বি যোগ করে নেব। কি যোগ করবো, এখন বি যোগ করি, মানে এটাকে আমরা যোগ করে নিই। আচ্ছা, বি যোগ করি, বি কমাই যোগ করি। এখন প্রমাণ, তাহলে প্রমাণটা কিরকম, যে আমরা এখন আমরা দেখলাম যে এটা এ বি ই ডি একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, তাই না। তাহলে এখন কি, যেহেতু এ বি ই ডি একটি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, সুতরাং যেহেতু বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, সুতরাং এদের বিপরীত কোণগুলোর সমষ্টি কয় সমকোণ হবে, 2 সমকোণ। এর অর্থ এইটা যোগ এইটা ইকুয়াল টু 2 সমকোণ, আবার এইটা আর এইটার যোগফল 2 সমকোণ। এর অর্থ বি এ ডি কোণ। ঠিক আছে, বি এ ডি কোণ, বি এ ডি কোণ প্লাস
বিইডি কোণ ইকুয়াল টু কত 2 সমকোণ। কিন্তু আমাকে দেওয়া আছে কি, কারণ এটা কোন অনুসারে হলো, এটা আমরা কিছুক্ষণ আগে যে উপাদান প্রমাণ করলাম, একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কয় সমকোণ 2 সমকোণ। সেটা আমাকে লিখতে হবে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি কয় সমকোণ 2 সমকোণ। এই অনুসারে আমরা এটা লিখলাম, ঠিক আছে। এখন কি আমাদের, তাহলে আমরা এই বিশেষ নির্বাচনটাকে মুছে ফেললাম। এখন কি পাইলাম আমরা, এ বিএডি কোণ প্লাস বিএডি কোণ সমান 2 সমকোণ, কোনটা পূর্বের উপপাদ্য অনুসারে। এখন আমরা দেখতেছি আমাদের বিশেষ নির্বাচনের ভিতরে ছিল, যেটা আমাদের দেওয়া ছিল সেটা কি ছিল, যে সেটা ছিল বিএডি প্লাস বিসিডি কোণ 2 সমকোণ। কিন্তু কি দেওয়া আছে, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। কি কোথায়, এটা আমাদের কল্পনা, মানে এটা আমাদের দেওয়া ছিল, ঠিক আছে, কল্পনা লিখে দিলাম যে আমাদের এটা দেওয়া ছিল। তাহলে আমরা কি লিখতে পারি, বিএডি প্লাস বিএডি, এটাও 2 সমকোণ। আবার যদি আমরা আমাদের পূর্ব অনুসারে যেটাকে বলা হয়েছে, যেটা আমাদের দেওয়া ছিল সেটা কি বিএডি প্লাস বিসিডি, তাহলে বলতে পারি সুতরাং বিএডি কোণ প্লাস বিএডি কোণ ইকুয়াল টু কি বিএডি প্লাস বিসিডি, মানে এই দুইটা, যেহেতু এই দুইটার যোগফল 2 সমকোণ, এটাও 2 সমকোণ। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই বিএডি কোণটা বাদ দিয়ে দিতে পারি, যেহেতু এটা প্লাস এটা বাদ যেতে পারে, থাকে কি, সুতরাং বিএডি কোণ বিডি সমান বিসিডি। কিন্তু বলছে কিন্তু কি, তা অসম্ভব, যা অসম্ভব। কোন কারণে অসম্ভব, বলছে আমার এই উক্তিটা সত্য না। কোন কারণে এটা সম্ভব না, বলছি এই বিএডি কোণ এইটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে বিসিই ত্রিভুজের এটা বহিস্থ কোণ। কারণ বিএডি কোণ ত্রিভুজ বিসিই এর বহিস্থ কোণ। কি কোণ, বহিস্থ কোণ। এখন বলছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, বা একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি বর্ধিত করে তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বড়। এই জন্য, কারণ বিডি কোণ ত্রিভুজ বিসি এর বহিস্থ কোণ, অর্থাৎ বিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ। সুতরাং আমার উক্তিটি সত্য না। অর্থাৎ তাহলে আমরা কি বলছিলাম, আমরা যে কল্পনা করছিলাম যে এবিডি বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করি, যা যদি সম্ভব হয় তাহলে সে কি করবে, এই বিন্দু বিসিডি রেখাকে এই বিন্দুতে ছেদ করবে, বলছে সেটা সত্য না। তাহলে অর্থ আমাদের ধারণাটা ভুল, তাই না? তাহলে কি হবে, সুতরাং আমরা 3টা বিন্দুতে এরকম একটি বৃত্ত অঙ্কন করি যা সিডিকে এই বিন্দুতে ছেদ করে, তাই না? বুঝলাম কি, যা সিডিকে এই বিন্দুতে ছেদ করে, সম্ভব আর কি, যদি সম্ভব সিডিকে এই বিন্দুতে ছেদ করে, তাই না? এখন দেখলাম কি, এই যে ধারণাটা করলাম সেটা কি ভুল। অর্থাৎ তাহলে সি এবং ডি বিন্দু কি ভিন্ন হইতে পারে না। অর্থাৎ তাহলে কি লিখতে পারি, সুতরাং সি ও ই ভিন্ন বিন্দু হইতে পারে না, সি ও ই ভিন্ন বিন্দু হতে পারে না। অর্থাৎ বি এ বি সি ডি বিন্দুটা কি হবে তাহলে, সুতরাং এ বি সি ডি বিন্দু 4টা কি হবে, সমবৃত্ত। বিন্দু 4টি সমবৃত্ত, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, অর্থাৎ আমাদের কি দেওয়া ছিল যে একটা চতুর্ভুজের
অর্থাৎ আমাদের কি দেওয়া ছিল, এ বি সি ডি একটা কি চতুর্ভুজ ছিল, যার বিপরীত কোণগুলোর সমষ্টি কি ছিল 2 সমকোণ। আমরা কি করছি যে যদি সম্ভব মনে করে নিয়েছি যে এ বি ডি তিনটি বিন্দু দিয়ে, যেহেতু এরা সমরেখা, এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত এবং কেবল একটা বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে আমরা বললাম তিনটা বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করলাম, যদি সম্ভব সে সিডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। আমরা কি করলাম, তারপর বি যোগ করে নিলাম। তারপর আমরা কি করলাম, ওই লজিক অনুসারে কাজ করে দেখলাম সেখানে বি ডি কোণ আর বি সি ডি কোণ কি হয়ে যায়, সমান হয়ে যায়। বলছে কিন্তু অসম্ভব এই কারণে যে একটা ত্রিভুজে যে কোনো একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। এর অর্থ এই কোণটা এটার চাইতে বড়, কিন্তু আমাদের হয়েছে কি এই কোণটা সমান। তাহলে কোন কারণে সমান হয়েছে, আমরা এটা বাইরের একটা বিন্দু কল্পনা করছি এই জন্য। তাহলে যেহেতু বাইরের কল্পনা করছি, তাহলে অর্থাৎ আমাদের কল্পিত বিন্দুটা সত্য না। অর্থাৎ তাহলে কি হবে, এরা দুইটা ভিন্ন বিন্দু হইতে পারে না। এই কারণে কি হবে, তাহলে একই বিন্দু অর্থাৎ এ বি সি ডি বিন্দু চারটা কি হবে, সমবৃত্ত। এরপর এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে যে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলেই কি বলছে, আমরা যদি কোনো বৃত্তে অন্তর্লিখিত তাহলে অনুসিদ্ধান্ত 6তে আছে এরকম যে এ বি সি ডি যদি একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ হয়, এর যে কোনো একটা বাহু যদি আমি এদিকে বর্ধিত করি, তাহলে মানে এটাকে যদি বর্ধিত করি এদিকে এই পর্যন্ত, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণটার এই কোণটা সমান হবে। আবার যদি আমি এইটাকে বর্ধিত করি তাহলে এই কোণটা এইটার সমান হবে। আবার যদি এইটাকে বর্ধিত করি তাহলে এই কোণটা এইটার সমান হবে। এর অর্থ যে কোনো একটা বাহু যদি বর্ধিত করা হয় তাহলে তার সেই কোণটা কি হবে, তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সন্তস্থ কোণের সমান। বিপরীত অন্তস্থ কোণ বলতে যে এটাকে বর্ধিত করলাম, এটা তার কোণ সংলগ্ন, এর বিপরীত অন্তস্থ এটা। আবার এটাকে বর্ধিত করলে কি হবে, এই কোণটা তার বিপরীত অন্তস্থ, মানে বিপরীত অন্তস্থ এটা, এই কোণটা হবে এটার সমান। ঠিক আছে। এরপর আছে অনুসিদ্ধান্ত 7 আছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, যদি এই চতুর্ভুজটা কি হয়ে যায়, সামান্তরিক হয়, তাহলে এরা কি হয়ে যাবে, আয়ত হয়ে যাবে। এই চতুর্ভুজটা যদি কি হয়, সামান্তরিক হয়, তাহলে এরা কি হবে, আয়ত। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার